কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ নারদ। একটি কারখানার সৌজন্যে মেদিনীপুরের শালবনীর ভাদুতলা দূষণ ছড়াচ্ছে, আর প্রশাসন নির্বিকার দর্শকের মতো দেখছে সেই ঘটনা, কোনো পদক্ষেপ নেই। আজকে সেই নিয়েই চর্চা করব নারদ নারদের মঞ্চে। স্তূপীকৃত ছাই ঢেকেছে এলাকা। বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন অঞ্চলের জনজীবন সহ বনভূমি, উর্বর কৃষি জমি বন্ধার মুখে। নানা রোগের শিকার হচ্ছেন এলাকাবাসীরাও। স্থানীয়দের অভিযোগ, উদাসীন প্রশাসন। সৌজন্যে অ্যাগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। না, এখানে অমূল্য রতন পাওয়া যাবে কিনা তা জানা নেই, তবে এই ছাই যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা বুঝছেন পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন অঞ্চলের মানুষ। স্তূপাকৃত ছাই দূর থেকে দেখলে মনে হবে বোধহয় কোনো ছোট পাহাড়। তেল কারখানার দূষিত ছাইয়ে তৈরি পাহাড়। বিপর্যস্ত জঙ্গলমহলের জনজীবন সহ বনভূমি। শালমহুয়ার জঙ্গল ঢেকেছে ধূলি ধূসরতায়। প্রকৃতির মাঝে বাস করেও হাঁপানি, চর্মরোগ, শ্বাসকষ্টে ভুগছেন জঙ্গলমহল শালবনী ব্লকের ভাদুতলা সংলগ্ন নিশ্চিন্তপুর কুতুরিয়া ধান্যশোল এলাকার বাসিন্দারা। বন্ধার মুখে কৃষি জমি, দূষণ সৌজন্যে অ্যাগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড। বন দফতর ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগের প্রেক্ষিতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে কড়া নির্দেশিকা জারি করা হলেও সেই নির্দেশিকাকে থোড়াই কেয়ার করে কারখানা কর্তৃপক্ষ অবৈধ কাণ্ড কারখানা চালিয়েই যাচ্ছে বলে অভিযোগ। প্রথমে গ্রামবাসীদেরকে মিল কর্তৃপক্ষ বললো যে আমাদের একটা এখানে ওই আইসক্রিম ফ্যাক্টরি হবে। এইভাবে গ্রামবাসীদেরকে বোকা বানিয়ে একটা এনওসি নিয়ে তারা এত বড় একটা ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে। ফ্যাক্টরির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দেখুন আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বনভূমির দীর্ঘ এলাকাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। এই গাছ আমাদের একটা সবাই আমরা জানি, হ্যাঁ, গাছের অবদান কী, সেই সম্পূর্ণ গাছগুলোকে নষ্ট করে ফেলেছে তাদের এই ছাইগুলো ঢাকা দিয়ে। বাড়ির পাশে একটা ওই যে জঙ্গলমহল এগ্রো অয়েল মিল, ওখানে ওই আপনার মাটি পিছাই করে তেল বের করে। তেল বের করার পরে যে একটা ছাই বেরোয়, ওই ছাইটা এমন জায়গায় ফেলছে ফরেস্টের জায়গায়। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা রেঞ্জার সাহেবকেও অ্যাপ্লাই করেছি, ডিওপো সাহেবকেও অ্যাপ্লাই করেছি। তার সম্পূর্ণ রিসিভ কপি আমাদের কাছে আছে। 21 সাল থেকে দিয়েছি, কিন্তু আজকে হয়ে গেল আপনার 24 সাল, কিন্তু আজ পর্যন্ত কোনো ফরেস্ট দিক থেকে কোনো স্টেপ নেয়নি। গ্রামবাসীদের অভিযোগ কার্যত স্বীকার করেছেন স্থানীয় শাসক দলের নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় বন দফতরের আধিকারিকের। যেটা আমি অভিযোগ পাওয়ার পর আমি যেটা দেখেছি, যে ছাইটা তো হিপ হয়ে ওরা ড্যাম্পিং করছে, সেক্ষেত্রে কিছু মাল গড়িয়ে আমাদের ফার্স্টের জায়গায় হয়তো গেছে। তো সার্ভে করে দেখতে হবে। আমরা ওকে নোটিশ করেছি, নোটিশ করে আমরা যাতে আমাদের দিকে ছাইটা না ফেলতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছি। একটা যৌথ একটা সার্ভে হবে। সার্ভে হওয়ার পর যদি দেখি আমাদের জায়গায় ঢুকেছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ঢুকে গেছে, তাহলে আমরা কিন্তু তাদের উপর আইনত ব্যবস্থা নিব। জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এই ছাইয়ের ফলে। এখন প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় এলাকাবাসী। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আমরা এ নিয়েই কথা বলবো নারদ নারদের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পারিয়া। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মৃত্যুঞ্জয় বাবু, এই যে অভিযোগটা রয়েছে স্থানীয় বাসিন্দাদের, প্রশাসনের কি ভূমিকা দেখছেন বিরোধী দল হিসেবে আপনারা? দেখুন, আমরা সম্প্রতি একটা খবর যে প্রচারিত হয়েছে, আমরা দেখতে পাবেন যে কলকাতার গুলশান কলোনি, তার যদি উপগ্রহ চিত্র আমরা 2011 সালের আগে দেখি, ঠিক যেভাবে গুলশান কলোনিকে অবৈধ জনবসতি গড়ে তুলে দূষণ করে তার জলাভূমিকে ভরাট করে বসতি অবৈধভাবে ব্যবসার স্বার্থে গড়ে তোলা হয়েছে, ঠিক এই ক্ষেত্রেও আপনি দেখবেন স্থানীয় কোনো তৃণমূল নেতৃত্ব, ব্লক প্রশাসন এবং রেঞ্জার প্রতিটি স্তরেই তৃণমূলের দাদাগিরি রয়েছে, তাদের নেতাদের আধিপত্য রয়েছে। তারা ছাড়া, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই ধরনের অনৈতিক কাজ এবং উপযুক্ত ছাড়পত্র ছাড়া মানুষের বিরোধিতা সত্ত্বেও তাদেরকে বোকা বানিয়ে এই ধরনের শিল্প এক্সিকিউশন করা কোনোভাবেই সম্ভব নয়। তার মানে আপনার বক্তব্য এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসন জড়িত? একদম জড়িত।
কেন বলবো না বলুন? ওখানকার যিনি এখন বর্তমান বিধায়ক আছেন, উনি এখন বর্তমানে উনি উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী রয়েছেন। এবং এই শালবনির যে ইতিহাস আপনারা দেখবেন, এই শালবনি আমার 1971 সালে অজিত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে আড়াবাড়ি মডেল যে গোটা বিশ্বে সমাদৃত হয়েছিল, এবং যার জন্য জে পল গেটি ওয়াইল্ড লাইফ যে কনজারভেশন প্রাইজ, যা অরণ্যের দিক থেকে নোবেল প্রাইজের সমতুল্য, সেই এলাকায় আজকে বনভূমিকে বিনষ্ট করা হচ্ছে, তার জমিকে অবৈধভাবে দখল করা হচ্ছে, এবং যে দিনের পর দিন যে দূষণের ফলে যে জনস্বাস্থ্যে বিঘ্নিত হচ্ছে, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন রোগ তাদেরকে গ্রাস করবে, তারা যে আতঙ্কে রয়েছে, প্রশাসন উদাসীন, পুলিশ উদাসীন, বন দপ্তর সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে। এবং যে ব্লক প্রশাসন বা বিএলআর ও যিনি ল্যান্ড ওনাকে দিয়েছিলেন, ঠিক আছে, ওনার তো খতিয়ে দেখা দরকার ছিল যে এখানে শিল্প হলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সিস্টেমগুলো আছে, যে ওয়েস্টগুলো হয়, তার কেমিক্যাল ওয়েস্ট আছে, তার লিকুইড ওয়েস্ট আছে, তার সলিড ওয়েস্ট আছে, তার রিসাইক্লিংয়ের মধ্য দিয়ে বা সেগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে যে সুন্দর একটা পরিবেশ ওখানে রাখা যায়, সেই ব্যবস্থা কোনোভাবেই প্রশাসন বা সরকার তারা উদাসীন রয়েছে। তার ফলে এই ধরনের কাজ করতে এরা সাহস দেখাচ্ছে। আপনারা কি মনে করেন এই যে ধরুন অ্যাগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড নামের এই যে সংস্থা, এই সংস্থাকে এতটা বেশি প্রশ্রয় কেন দিচ্ছে প্রশাসন বা কেন দিচ্ছে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি, কি মনে করে? ওই যে একটু আগে আপনারা একটা ট্যাগলাইন দিচ্ছে না, যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন। দেখবেন ওই ছাইয়ের গাদার নিচে কোনো মধুভাণ্ড রয়েছে, কোনো ট্রেজার রয়েছে, সে ট্রেজার কোনো পকেটে যাচ্ছে, কেউ সমৃদ্ধ হচ্ছে গোপনভাবে, যাই কারণে প্রশাসনকে তারা তাদের কলম উঠাতে দিচ্ছে না। যেই কলম উঠালে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, সেই কলমটাকে চেপে ধরেছে। কতদিন ধরে এই কারখানায় এরকম তো কেন সবাই প্রশাসন নীরব রয়েছে? কি জানেন? দেখুন, অভিযোগটা 2021 সাল থেকে বিভিন্ন স্তরে মানুষ, ওখানকার যারা লোকাল মানুষজন রয়েছেন, ওনারা 21 সাল থেকে কিন্তু প্রশাসন, রেঞ্জার সমস্ত স্তরে অভিযোগ জানিয়ে এসেছে, কিন্তু কেউ কর্ণপাত করেনি। এবং এই অভিযোগের ভিত্তিতে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই পদক্ষেপের ব্যাপারে সম্পূর্ণরূপে প্রশাসন এবং সরকার নীরব রয়েছে। তাহলে আমরা কি ধরবো? যে প্রকট এবং প্রচ্ছন্নভাবে সরকারের সহযোগিতা আছে, সেই শাসক দলের সহযোগিতা আছে, তাদের ইন্ধন রয়েছে, না হলে এইভাবে গজিয়ে ওঠা কি সম্ভব? এই যে 2021 সাল থেকে এখানকার মানুষ এই দূষণের শুধু জন্য এটা তাদের বিভিন্ন রোগ ব্যাধি ধরে গিয়েছে, তারপরেও স্থানীয় বিজেপি এই বিষয়টি নিয়ে কোনো আন্দোলনে নামেনি কেন? দেখুন, সব কিছু রাজনৈতিক রং লাগিয়ে দেওয়াটা ঠিক না। আজকে সাধারণ মানুষ 2021 সাল থেকে আগিয়ে এসেছে বলেই আজকে যে আপনারা খবর করছেন, এটা সাধারণ মানুষের অসুবিধে। কালকে বিজেপি ঝান্ডা নিয়ে ওই জায়গায় গেলে আপনারাই বলবেন বা শাসক দল বলবে যে বিজেপি রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য এটা রাজনৈতিক ইস্যু বানাচ্ছে। বিজেপি কোনোদিন সাধারণ মানুষের আন্দোলনকে হাইজ্যাক করে না। আপনারা দেখেছেন সম্প্রতি আরজিকরের ঘটনায় আন্দোলনকে তার স্বাভাবিক স্রোতে, স্বাভাবিক গতিতে চলতে বিজেপি সহযোগিতা করে। এবং যদি প্রশাসন তার ব্যবস্থা না নেয়, আন্দোলনকে বিজেপি হাইজ্যাক করে না। 2021 সালের ঘটনা বলছেন, আজকে 2024। গত 3 বছর ধরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, তারা মিডিয়াকে জানিয়েছে, মিডিয়া খবর করছে, কিন্তু সাধারণ মানুষ এই ঘটনার প্রেক্ষিতে কোনো প্রশাসনিক কোনো ভবনে কোনো বিক্ষোভ দেখিয়েছে একজোট হয়ে, এমন চিত্র কিন্তু আমরা দেখাইনি। সাধারণ মানুষ এককভাবে ক্যামেরার সামনে এসে তাদের অভিযোগ জানিয়েছেন, তারা যে অসুস্থ হচ্ছেন সে কথা জানিয়েছেন, আমরা সেই খবরটি করেছি। কিন্তু এই যদি এটা অসুবিধা হয় এবং 3 বছরে তার যদি কোনো প্রতিকার না হয়, যে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব সাধারণ মানুষের সেই সমস্যার কথা জনমানুষের সামনে গণমাধ্যমের সাহায্যে তুলে ধরা। বিজেপি সেই জায়গা থেকে এই রকম বিভিন্ন ছোট ছোট ইস্যু থেকে বিজেপি ব্যাহত থাকছে বলেই কি সাধারণ মানুষের কাছে এখনো বিজেপি পৌঁছতে পারছে না? দেখুন, সাধারণ বিজেপি 24 ঘন্টা সাধারণ মানুষের ইস্যু নিয়ে থাকে, সাধারণ মানুষের সঙ্গে থাকে, কিন্তু কোনোদিন সাধারণ মানুষের আন্দোলনকে তারা হাইজ্যাক করেনি। সাধারণ মানুষের স্বার্থই তাদের ভাবনা। এবং আগামী দিন যেহেতু আপনাদের খবরের প্রচারে এসেছে,
সাধারণ আমি আপনাকে কি বললাম যে বিজেপি কখনোই সাধারণ মানুষকে আন্দোলনকে ছিনিয়ে নেয় না। আর আপনি যে একটু আগে বলছিলেন না যে বিক্ষিপ্তভাবে কিছু মানুষ অভিযোগ করছে, ওইসব এলাকাগুলোর যে রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, আজকে কয়েকজন মানুষ একত্রিত হয়েছে, তা আমি জানি না ওদের বিরুদ্ধে এখনো কোনো ষড়যন্ত্র চলছে কিনা, রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসবে কিনা, ওই এলাকার মানুষের ভয়ভীতি কিছুটা রয়েছে। এই যে মানুষ বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলার সাহস দেখিয়েছে, এরপর থেকে দেখবেন যে মানুষ সংঘবদ্ধভাবেই এর প্রতিবাদ করবে এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে যেরকম ভাবে সহযোগিতা দেওয়া দরকার আইনিভাবে, মানসিকভাবে, সমস্ত কিছু ভাবে তাদের পাশে দাঁড়িয়ে, কারণ এটা মানুষের স্বার্থের আন্দোলন, বিজেপি সর্বোপরি এর পিছনে থাকবে, এর পাশে থাকবে যদি তারা চায়। সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে বলে ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছিল, সেটাও তো সেখানকার লোকের অভিযোগ ছিল। আপনারা নেমেছিলেন কেন? আপনারা নেমেছিলেন, আপনাদের মনে হয়েছিল সাধারণ মানুষ এটার প্রতিকার চাইছে, এক্ষেত্রেও তো তাই। তাহলে হাইজ্যাক করার বিষয়টা কোত্থেকে আসছে? আপনারা কি হাইজ্যাক করেন এমনিতে? দেখুন না, আপনাদের সংবাদ মাধ্যমের পরিভাষা ধার করে নিয়ে আমি বলছি, কারণ আপনাদের পরিভাষাতে এরকম ভাবেই বলে যে এই রাজনৈতিক দল এই আন্দোলনকে হাইজ্যাক করেছে, কারণ সাধারণ মানুষের ইস্যুর বাইরে এটা কোনো রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। বিজেপি আপনাকে আগে বলেছি কোনো ইস্যুকে, স্থানীয় ভারতীয় জনতা পার্টি যদি নামতো তাহলে তো তাদের সদস্যতা সংগ্রহেও এত চাপ পড়তো না, যেখানে আপনাদের সদস্যতা সংগ্রহেও তো আপনারা যথেষ্ট পিছিয়ে রয়েছেন আপনাদের সামনে দেওয়া সেই লক্ষ্যমাত্রার থেকে। দেখুন, লক্ষ্যমাত্রা সব কিছুর থাকে এবং সেই লক্ষ্যমাত্রা ছোঁয়াটা আমাদের টার্গেট এবং লক্ষ্য থাকে। আপনার কাছে তো ডেটাবেস নেই আমাদের কিভাবে সদস্যতা অভিযান চলছে, কিভাবে কার্যকর্তারা কাজ করছে, নিরলস পরিশ্রম করে চলেছে, নিশ্চয়ই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আপনাদের যে ডেটাবেসের কথা বলছেন না, আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা একটু কোনো বিঘ্নিত নয়, কিছু খবর না থাকলে আমরা সেটা আপনাকে সরাসরি এভাবে অভিযোগটা করতাম না। এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার বাদে কোনো সাংসদই তাদের লক্ষ্যমাত্রা পার করতে পারেনি। আমি এই বিষয়ে, আজকে এটা বিষয় নয় নারদের, আমি সেই বিষয়ে ফিরে আসব। এই যে সাধারণ মানুষের থেকে আপনারা এতদিন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের সমস্যাটার কথাও অন্তত জানাননি, আপনাদের এই বিষয়টি আপনারাও গণমাধ্যমে জানাননি, সাধারণ মানুষ জানিয়েছে, আপনারা এখন জানতে পারলেন। আপনারা কি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন বলে মনে করছেন? না, আমরা কোনোভাবেই জনবিচ্ছিন্ন হইনি। যদি জনবিচ্ছিন্ন হয়ে যেতাম তাহলে আজকের প্রমাণ আপনার স্টুডিওতে লাইভে আমি আসতাম না, বা আমাদের কোনো জনপ্রতিনিধি আসতো না। আমাদেরকে বিচ্ছিন্ন বেকার কেন আপনি বলছেন? এই যে ধরুন আমরা আন্দোলনকে হাইজ্যাক করিনি বলে, আমার তো আমরা রাজনৈতিক কিছু বানাইনি বলে। আপনি এতগুলো অভিযোগ করলেন এই জায়গাটির সম্পর্কে, এই অ্যাগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড সম্পর্কে, শাসক দল প্রশাসন সম্পর্কে, প্রত্যেকটি তো আমরা প্রতিবেদনে দেখিয়েছি, আমরা দেখাইনি এমন নয়। প্রত্যেকটি দেখানোর পরেও এই বিষয়টা আমরা যোগ করতে পারিনি যে এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি একটা আন্দোলন করেছে। এটা কেন হবে, এই ঘটনা কেন এরমভাবে চলছে, ভারতীয় জনতা পার্টি কোনো আন্দোলন করেছে এটা আমরা দেখাতে পারিনি। বাকি কিন্তু সকলের বক্তব্য দেখেছি এবং প্রশাসনও মেনে নিচ্ছে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু বিজেপির আন্দোলন আমরা দেখাতে পারিনি, কারণ বিজেপি আন্দোলনটা করেনি সাধারণ মানুষের জন্য। অস্বীকার করেন? দেখুন, বিজেপি আন্দোলন করেনি বা সেটা আপনি ক্যামেরায় ধরতে পারেননি বা আগামী দিন করবে না, এরকম আপনি ভাবছেন কেন? মানে সন্দেশখালীতে দেখেছেন সাধারণ মানুষ আন্দোলন করতে গিয়ে কি ধরনের নির্মম রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের বিরুদ্ধে এসেছে। ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়েছে, তাদেরকে আইনি সহযোগিতা দিয়েছে। তাদের ওই অভিযোগ যেই দপ্তরে পৌঁছে দিলে, যেইখানে পৌঁছে দিলে তারা সুরাহা পাবে, সেই জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েও নয় এবং সাধারণ মানুষের আন্দোলনকে ছিনিয়ে নিয়েও নয়। ভারতীয় জনতা পার্টি এই ছেনানো বা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বেশ, আপনার কাছে আসবো ফিরে। আবার একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। নারদে আপনারা দেখতে থাকুন, নারদ সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, একটি কারখানার সৌজন্যে শালবনের ভাদুতলায় ছড়াচ্ছে দূষণ। প্রচুর ছাই জমছে এবং ছাই জমিয়েই কার্যত বন দপ্তরের প্রায় 5 থেকে 7 বিঘা জমির দখল নিয়ে নিচ্ছে ওই কারখানা। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে ছাইয়ের জন্য যে দূষণ, তার জন্য সাধারণ মানুষ ব্যতিব্যস্ত, তাদের রোগ ব্যাধিও হচ্ছে। সমস্ত বিষয় স্থানীয় প্রশাসনকে, বন দপ্তরকে জানানোর পরেও দীর্ঘদিন ধরে এই অভিযোগ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো
পদক্ষেপ করা হয়নি। এমনকি স্থানীয় প্রশাসন মেনে নিয়েছে এই সমস্যার কথা, কিন্তু পদক্ষেপের ক্ষেত্রে দেখব। রাজনৈতিক দল হিসেবে বিরোধীর বিজেপি, তাদের পক্ষ থেকেও কিন্তু সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন গড়ে উঠতে দেখেনি। এবং সেক্ষেত্রেই প্রশ্ন আসে যে ভারতীয় জনতা পার্টি বা কেন এই ক্ষেত্রে কি পদক্ষেপ তাদের। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পারিয়া। মৃত্যুঞ্জয় বাবু, তার মানে সাধারণ মানুষের ইস্যু মিডিয়া দেখাবে, তারপরে বিজেপি সেটি নিয়ে আন্দোলনে নামবে? দেখুন, আন্দোলন কতগুলো লোক জড়ো করলাম, একটা সরকারি অফিসে গিয়ে হয় হল্লা করলাম, এটা বিষয় না। যেই মানুষের যে অসুবিধাটা রয়েছে সেই অসুবিধাটা নিরসন করার জন্য যেই আইনি পদক্ষেপ, যে ব্যবস্থা, যে সঠিক পদক্ষেপ গ্রহণ করা, সেইটা ভারতীয় জনতা পার্টি করে। ভারতীয় জনতা পার্টি অযথা গন্ডগোল ঝামেলা এসবগুলো করে না। আচ্ছা, তাহলে একটা বিষয় জানতে চাই, আপনি যখন এই কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক, একদম সঠিক, যে সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার নিরসন করাই একটি রাজনৈতিক দলের প্রধান কাজ। শুধু লোক জড়ো করে কিছু হয় না, তার দুটো উইং আছে। একটা লোক জড়ো করে প্রশাসনের ওপর চাপ তৈরি করা, আর দুই হচ্ছে গিয়ে মামলা মোকদ্দমার মাধ্যমে। ভারতীয় জনতা পার্টি কি কোনো মামলা মোকদ্দমা করেছে এক্ষেত্রে? ভারতীয় জনতা পার্টি, আমি যতদূর জানি, ভারতীয় জনতা পার্টি এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, তাদের নজরে এসেছে, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করবে এবং সেটা আপনি দেখতেও পাবেন, এটুকু আপনাকে আমি বলতে পারি। অর্থাৎ সবটাই ফিউচার টেন্সে রয়েছে এখনো পর্যন্ত। আপনার কি মনে হয় না এগুলোই শর্টকামিং, যাতে সাধারণ মানুষের ইস্যু নিয়ে যদি আপনাদের এখনো ভাববে, দেখেছে, এটা নিয়ে পদক্ষেপ করবে দল, এই জায়গাটায় যদি প্রত্যেকটা ক্ষেত্রে প্রধান বিরোধী দল একথা বলে, তাহলে তাদের ভোট শতাংশ ওই ক্রমাগত কমছে এইদিকে চলে যাবে না? দেখুন, এই যে আপনি ভোটের কথা বলছেন না, ভোট পার্সেন্টেজ, ভোটের শতাংশ, এসব কিছু এইখানে সব আটকে আছে, এইগুলোর এইখানে কোনো ভিত্তি নেই। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় দেখেছেন প্রত্যেকটা ইস্যুতে যেইগুলোতে মানুষের স্বার্থ জড়িয়ে আছে, প্রত্যেকটাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, এবং যারা এই আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়েছে, পেশি শক্তির সামনে পড়েছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে, আইনি সমর্থন দিয়ে সে আন্দোলনকে কিন্তু ভারতীয় জনতা পার্টি টিকিয়ে রেখেছে এবং সমস্যার সমাধান করেছে। উদাহরণ? এক্ষেত্রেও তাই হবে। উদাহরণ আপনি বলুন না। আপনার তো সম্প্রতি আপনার চ্যানেলে সমস্ত খবর আপনারা করতে পারছেন, ভারতীয় জনতা পার্টি কোন আন্দোলনটাই নেই, আপনারা বলুন। বিজেপি সমর্থক বা কর্মী আপনি একজন সবকিছুতে, ঠিক আছে, একবারে আপনার সন্দেশখালী থেকে শুরু করে, আপনার আরজিকর থেকে শুরু করে, সম্প্রতি বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, সবটাতেই ভারতীয় জনতা পার্টি আছে। কোথায় আছে? মানে রাস্তায় কোথায়? আন্দোলনে নেই। রাস্তায় কোথায়? রাস্তাতেও আছে, আদালতেও আছে, আদালতে আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিজেপি আদালতে অবশ্যই আছে, এবং যে কারণে স্বয়ং অমিত শাহ বলেছেন যে বড্ড বেশি আদালত নির্ভরতা হয়ে গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের। অস্বীকার করেন? ভারতীয় জনতা পার্টির অমিত শাহ কোথায় বলেছে আমি জানি না, সেটা হয়তো আপনাকে কানে কানে বলেছে কিনা সেটা আমি বলতে পারছি না। যদি বলে থাকে তাহলে আপনি জানেন, আমার এটা জানা নেই দাদা। এটা সুনীল বনসালকে বলেছেন বলেই সুনীল বনসাল সম্প্রতি ভর্ৎসনাও করেছেন। সুনীল বনসাল কেন ভর্ৎসনা করেছেন, এটা যে কোনো রাজনৈতিক দলের ওপরের নেতৃত্ব সবসময় একটা দলীয় অনুশাসনে সঠিক দিশা দেখায়, সেখানে বোকাঝোকা করতে হয়। আমাকেও যেমন ভুল করলে আমার বাড়ির বড়রা যারা অভিভাবক আছে ভুল করে বকে বা কিছু উপদেশ আমাদেরকে দেয়, এটা সেভাবেই নিন না। আসলে যতবার সাম্প্রতিক অতীতে আদালতের দরজা খটখট করেছে রাজ্য বিজেপি, তুলনায় তার থেকে অনেক কমবার রাস্তায় নেমেছে। অস্বীকার করেন?
বিজেপি রাস্তাতেও থাকে, মানুষের পাশেও থাকে, আন্দোলনেও থাকে, প্রয়োজনে আদালতেও যায়, সবখানেতেই ভারতীয় জনতা পার্টি আছে। আমি জানি না আপনার এই কলকাতা টিভির ক্যামেরা কেন সেখানে পৌঁছাতে পারে না। আমার মনে হয় আপনার ক্যামেরার কোনো সমস্যা রয়েছে, সেজন্য হয়তো ওই আন্দোলনটা আপনি দেখতে পাচ্ছেন না। মৃত্যুঞ্জয় বাবু, আমরা আপনাদের সবকটি সাংবাদিক সম্মেলন থেকে যদি কলকাতা শহরে আপনাদের দলীয় কার্যালয়ের সামনে সাধারণ কুশপুত্তলিকা দাহ হয়, কলকাতা টিভি সেটাও দেখায়। বিষয় সেটা নয়। আমি যে প্রশ্নটা আপনাকে যে কারণে করেছিলাম সেটা খুব সহজ। আপনি বলছেন সব ইস্যুতে পাশে থাকেন। প্রথমত 2021 থেকে আপনি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে 2024 অবধি স্থানীয় বিজেপি টাইম পায়নি। দ্বিতীয়ত আপনিই বলছেন এই বিষয়টি বিজেপি দেখছে, করছে, করবে, পদক্ষেপ করবে। 3 বছরে আপনারা টাইম পাননি। 3 বছরের মধ্যে যদি আপনারা এটা টাইম পেতেন তাহলে মানে সাধারণ মানুষের ইস্যুটা 3 বছরের মধ্যে যদি আপনারা করতেন তাহলে হাইজ্যাক হয়ে যেত। এখন 3 বছর পার হতে চলেছে, 21 থেকে 24। এবার আপনারা ভাবছেন করবেন, তো করবেন যখন, তাহলে এগুলো মানে আমি জানতে চাইছি আপনাদের পদক্ষেপ, আপনারা আপনার রাজনৈতিক দল আপনি কিভাবে আপনার আন্দোলন পরিকল্পনা করবেন সেটা সম্পূর্ণ আমি জানতে চাইছি, আমার স্বাভাবিক সাংবাদিকের কৌতূহল। দেখুন, আমি যদি আপনাকে বলি যে আপনার কলকাতা টিভির যে রেঞ্জ আছে, সারা পশ্চিম বাংলায় কলকাতা টিভির সব দিকেই আপনার সাংবাদিক আছে, আপনার প্রতিনিধি আছে। আপনার সাংবাদিক কেন 2021 সালে ওই ইস্যুটাকে তুলে ধরেন আপনি বলুন তো? আপনি হয়তো জানেন না এই ইস্যুটি এর আগেও আমরা দুবার দেখিয়েছি। আমি করি, আপনি জানেন না, আপনার এটা তো সীমাবদ্ধতা, আপনি সবসময় একটি চ্যানেলে চোখ রাখবেন এটাও সম্ভব নয়। আমরা এই বিষয়টি এর আগে দুবার তুলে ধরেছি। আমরা তো এই জন্যই আবার তুলে ধরলাম যে এই ঘটনাটি ঘটে চলেছে কিন্তু প্রশাসন পদক্ষেপ করছে না। আমরা তো বলছি, এর আগেও আমরা দুবার তুলে ধরেছি, তারপরেও এই বিষয়টি হচ্ছে না বলেই আমরা আবারও সামনে এনেছি। প্রশাসনের পদক্ষেপের বিষয়ে প্রশাসন স্বীকারোক্তি দিয়েছে, আমরা শুনলাম দর্শকদের, কিন্তু বিজেপিকে পেলাম না, সেটা আমাদের প্রশ্ন। কিন্তু যেই সময় থেকে মানুষের অভিযোগ আছে সেই সময় থেকে আপনি তুলে ধরেছেন কি? আপনি হয়তো জানেন না, আমি বললাম যে এটা আপনার সীমাবদ্ধতা। একটা মানুষের একটা রাজনৈতিক মতাদর্শ, যেমন আপনি জানেন না আপনাদের দল কবে এই বিষয়ে পদক্ষেপ করবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এই বিষয়ে রাজ্য বিজেপি আগামী দিনে নিশ্চয়ই তাদের আন্দোলন গড়ে তুলবে এবং প্রশাসন এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবে এই আশাই রাখবো। ধন্যবাদ মৃত্যুঞ্জয় বাবু, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পারিয়া। আপনারা দেখছিলেন নারদ নারদ। আজকে যে বিষয়টি আমরা দর্শকদের সামনে রাখলাম, পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলায় ছাইয়ের গাদায় ঢেকে ফেলা হচ্ছে প্রায় বন দপ্তরের জমি, সেই বিষয় নিয়ে চর্চা হলো। দেখা যাক এই বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ করে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।